হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বর্ণালী জেবোর্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকের আমার ব্লগে থাকছে পবিত্রা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির একটা ছোট্ট ট্রিপ, যেটা পুরো শুরু থেকে সবকিছুই আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। হঠাৎ করে জঙ্গল সাফারির প্ল্যান ঠিক হওয়ার পেছনে যে স্টোরিটা, সেটা তো বলতেই হবে। সেটা আগে বলি। দুদিন আগে দেখছিলাম আমার বড়দি মিষ্টিদি ওরা দাদার সাথে হাফলং পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে। খুব দেখতে ইচ্ছে করছিল ওদের, আর ইচ্ছে পূরণ হয়েও গেল। 6 তারিখ সন্ধেবেলা ওরা সবাই মিলে আমাদের বাড়ি এলো। এত খুশি লাগছিল কি বলবো। দাদা, বৌদি, বড়দি আর মিষ্টিদিরা আসা মানেই হচ্ছে হইচই আর আড্ডা, তার সাথে চললো চায়ের আড্ডা। আর তার মধ্যেই দাদা বলল পবিত্রা যাওয়ার কথা। আমার দাদা আবার দারুণ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে, ওর প্যাশন ওটা। ওর আর বৌদির সাথে আমরা কিছুদিন আগে মানস ন্যাশনাল পার্কের ঘুরে এসেছি। আর যার ব্লগটা আমি কিন্তু শেয়ার করেছি, যারা যারা তোমরা দেখোনি আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা আমি শেয়ার করে দেব। আচ্ছা, যাই হোক, ওদের প্রস্তাবিত প্ল্যানে রিপনকে ঢোকানোই যাচ্ছিল না, কেননা পরদিন রিপনের আবার কলকাতা যাওয়া ছিল। তো শেষ পর্যন্ত চাপাচাপি করে ওকেও রাজি করিয়ে নেওয়া হলো। ঠিক হলো আমরা সকাল 7টায় বেরিয়ে দাদাদের বাড়ি পৌঁছে যাব, আর তারপর ওখান থেকেই সবাই মিলে একসাথে বেরোনো হবে পবিত্রার উদ্দেশ্যে। তো সেই প্ল্যান মতো মোটামুটি সব কিছুই রেডি করা হচ্ছিল আর কি। সেই প্ল্যান মতো কী কী জামা কাপড় পরবো, কী কী সঙ্গে নেব ঠিক করে নিলাম। যেহেতু আমার গলায় একটু ঠান্ডা লেগে গেছিলো, তো তার জন্য আমার এক্সট্রা ঠান্ডার প্রোটেকশন আর মাস্ক নিতে হলো। পরদিন সকালে বেরোতে বেরোতে 8টা বেজে গেল, আর আমাদের দাদাদের বাড়িতে পৌঁছাতে প্রায় 9টা থেকে 9:30 নাগাদ। মানে আমাদের দাদার বাড়ির ডিস্টেন্স এরকমই 1-1.5 ঘন্টা। সারা তো তার বাড়ির কেক তারে খাওয়া গেল। আমার বউ দিয়েছে একটা কেক খাওয়াইলো। তোমার এটা কিরকম লাগছে? तारीफ में कुछ बोलिए, खाली औसम কইলো হইব নি কিতা? এটা কিন্তু বাম্পার আছে। আর ভূতের ইয়ে যে সিম্বল বলছি যে অদিন আমরা ভূতে ধরছি, এটা নি এটা তো দাদার বাড়ি থেকে সবাই মিলে আমরা একসাথে প্রায় 9:30টার সময় স্টার্ট করলাম। রিপনই ড্রাইভ করবে। তো এটা এখানে রাখি দিয়েছে। কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে কিছু দূর আসার পরই গাড়ির টায়ার পাংচার হয়ে গেল। তাও আমাদের ভাগ্য ভালো ছিল যে একজন লোক কাছাকাছি পাওয়া গেল, যে টায়ারটা খুলে স্পেয়ার টায়ার লাগিয়ে দিল। তারপর দাদা বলল যে টায়ারটা ঠিক করিয়ে নিয়ে তারপরই রওনা হব আমরা। ইস, কান্দা আইছে নি, কষ্ট লাগছে না? রিপোর্টে কইছি যে কয়টাই তো 4টা
আমি নাট আমি কইতাম বাদে গাড়ি কেমনে রেকর্ডিং হ্যাঁ তবে আমি জিপসি হ্যাঁ কিতা করছে বেলতলা তিনিয়ালি থেকে যখন কাট করছে তখন এখানের মধ্যে যেটা কর্নারে যেটা ডিভাইডার যেটা থাকে মানে একটা রাস্তা আছে তো এইদিকে এই রাস্তা গেছে এখানে একটা ডিভাইডার আছে এ যখন এমনি এমনি যাতো এ বেশি ক্লোজ করে দিয়েছে বলিয়া তার পিছনে চাক্কাটা ওই চাক্কাটা ডিভাইডারের উপরে উঠছে উঠার পরে একটা করে একটা সাউন্ড হয়েছে আমি ভাবছি টায়ার তো বাসি গেছে ভাবছি আমি ভাবছি যে তার যদি ওই যে নিচের ফ্রেম কম্পো বাড়ি খাইতো না যেটা ওইরকম খাইছে কিন্তু টাওয়ারটা এই ডিভাইডারের কোনারে তো খুব ওই যে আমার যে একবার হয়েছিল মনে আছে একটা টায়ারই বদলাইতে লাগছে হ্যাঁ ওই তখনই একটা ঘাট করে সাউন্ড দিচ্ছে পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গুয়াহাটি থেকে 40 to 45 কিলোমিটার দূরে ব্রহ্মপুত্রের দক্ষিণ পাড়ে মরিগাঁও জেলায় অবস্থিত একটি অভয়ারণ্য। দক্ষিণ পাড়ের ফ্ল্যাট প্লেন্স আর মায়াং পাহাড় জুড়ে থাকা এই অভয়ারণ্য প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে রয়েছে। পবিতরাতে এক খর্গ বিশিষ্ট গন্ডারের ঘনত্ব সবচাইতে বেশি, তাই এখানে এলে গন্ডার দেখতে পাওয়ার সম্ভাবনাও সবচেয়ে বেশি থাকে। এছাড়াও পবিতরাতে বিভিন্ন প্রজাতির পাখি, বিশেষ করে শীতের সময় মাইগ্রেটরি বার্ডস, ওয়াইল্ড বাফেলো, ওয়াইল্ড বোর, ক্যাপড ল্যাঙ্গুর, গোল্ডেন জ্যাকেল এসব দেখতে পাওয়া যায়। কিছু দূর যাওয়ার পর আমরা ঠিক করলাম একটু টি ব্রেক নিতে হবে। হালকা খিদে পেয়েছিল সবার, তাই দাদার এক পরিচিত চা মিষ্টির দোকানে নেমে সবাই আমরা একটুখানি জল খাবার খেয়ে নিলাম। দোকানে পেয়ে গেলাম এক ভদ্রলোককে, যিনি আমাদের দারুণ একখানে সিলেটি লোকগীতি শোনালেন খালি গলায় গেয়ে। আমার যে ভালো লাগে সাজা খাইতে। আর সবরু চিনি এই তিনটা চিনি দিয়া দে। এই দাঁড়াবে খাজাটা কি যে দুর্দান্ত টেস্ট। তুমি তো জানিবে না গান আউকা বউকা খাউকা দুসার দিন তা খৌকা বদিন পরে আইসনি ভাই সব কিলাই আইসনি খৌকা শীতল ফাটি বিছাই তৈছি আরাম করি বউকা শীতল ফাটি বিছাই তৈছি আরাম করি বউকা তরকারি খানো জারগি তরকারি খানো জারগি বেশ করি খাউকা বদিন পরে আইসনি ভাই সব কিলাই আইসনি খৌকা। তারপর আবার রওনা। রাস্তায় আমরা পেরিয়ে গেলাম ইতিহাস আর পুরাণ প্রসিদ্ধ মায়াং। মায়াংয়ের নাম পৌরাণিক কাল থেকে উল্লেখ পেয়ে এসেছে বিভিন্ন গ্রন্থে। এখন তোমাদের ঠিক কী কারণে মায়াং প্রসিদ্ধ তা বলবো। শুনতে একটু ভয় ভয় লাগে, কিন্তু মায়াংয়ের নাম এখানকার পপুলার কালচারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার তন্ত্রমন্ত্র, সাধনা, কালো জাদু, ভোজবাজি ইত্যাদির সাথে। একটা সময়ে এখানে ঘরে ঘরে তন্ত্রবিদ্যা আর ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা হতো বলে শোনা যায়। অতীন্দ্রিয় শক্তিকে বশীকরণের বিভিন্ন উপাচার অবশ্যই মানুষের ভালোর জন্য আজও প্র্যাকটিস করা হয় এখানে, কিন্তু ট্যুরিজমের ডেভেলপমেন্টের সঙ্গে এসব ব্যাপারে মানুষের কৌতূহলের সুযোগ নিয়ে কিছু ঠকবাজ লোক মানুষকে প্রতারণা করার খবরও কিন্তু শোনা যায়। যাই হোক, আসাম ও তার পার্বত্য অঞ্চল অরণ্য পৌরাণিক কাল থেকেই তন্ত্র সাধনার পীঠস্থান বলে আমরা জানি, তাই আসামের আরেক নাম ছিল কামরূপ। মহাভারতে আসামের উল্লেখ আছে প্রাগজ্যোতিষপুর নামে,
আরও উল্লেখ আছে যে ভীমের ছেলে ঘটোৎকচ, যে নাকি পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেছিল এবং তার প্রবল মায়াবিদ্যার বলে কৌরব সেনাদের পর্যুদস্ত করেছিল, সে ছিল এই মায়াং অঞ্চলের রাজা এবং মায়াং অরণ্য ছিল তার রাক্ষস সেনাবাহিনীর বাসস্থান। এই ডাকিনী যোগিনীরা নাকি এই অঞ্চলেই বসবাস করত। সে যাই হোক, আসাম অঞ্চলের প্রচলিত লোকসংস্কৃতিতে নিজের একটা স্বকীয় পরিচিতি ধরে রেখেছে মায়াং এই কারণে। কথা বলতে বলতে দিনের আলো পেরিয়ে যাওয়া মায়াংকে দেখি কিন্তু আরো 5টা জায়গার মতোই মনে হলো। এখন তো নতুন নতুন হোটেল রিসর্ট নিয়ে মায়াং পরিণত হচ্ছে একটা বাস্টিং টুরিস্ট ডেস্টিনেশনে। গ্লোবালাইজেশনের জাদুতে নিজেই পরিবর্তিত হচ্ছে জাদুবিদ্যার জায়গা মায়াং। আজকের ব্লগে এইটুকুই। নেক্সট ব্লগে নিয়ে আসছি জঙ্গল সাফারি, আর তার সাথে আমরা কটা রাইনও দেখতে পেলাম, সবকিছুই তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। আজকের জন্য টাটা।